আজ মন নিয়ে অনুষ্ঠানে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কারোর কাছে আশীর্বাদ বা পছন্দের বা বলা যেতে পারে উপভোগ্য, কারোর কাছে আবার রীতিমতো অভিশাপ। মানে তার ভেতরটা হয়তো এই বিষয়টার জন্যে বা এই অনুভূতিটার জন্যে কখনো কখনো তাকে কুরে খায়। এমনকি এটা কখনো কখনো নীরব আঘাতের মতোও নেমে আসতে পারে। আমরা আমাদের আজকের অতিথিকে পেয়ে গেছি। আমাদের সঙ্গে রয়েছেন ঐন্দ্রলা চট্টোপাধ্যায়, মনস্তত্ত্ববিদ। আমরা আজ কথা বলবো একাকিত্ব নিয়ে। একাকিত্ব এমন একটা অনুভূতি যা কারোর কাছে যথেষ্ট আনন্দের, উপভোগ্য, কিন্তু কখনো কখনো এই আনন্দের সুরটা কোন বাঁকে গিয়ে পাল্টে যে একটা আঘাতের মতো, অস্বস্তির মতো, বা কখনো কখনো নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতার মতো একটা অভ্যেসও তৈরি করতে পারে। অর্থাৎ সলিটিউড নাকি লোনলিনেস, ঠিক কোনটাকে আমরা এই অনুভূতির সঙ্গে সুতোয় বাঁধবো, মানে যে সুতোয় বাঁধলে আমাদের মন বা মানসিক স্বাস্থ্যটাও ঠিক থাকবে, আবার নিজের জীবনটা সহজ হবে, সেটা উপভোগ্য হবে, সেই সব নিয়েই কথা বলবো। ঐন্দ্রলা চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে আকাশবাণী স্টুডিওতে। দিদি, আপনাকে প্রথমেই আকাশবাণী স্টুডিওতে স্বাগত। অনেক ধন্যবাদ। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এরকম একটা ইম্পর্টেন্ট একটা আলোচনার মধ্যে আমরা আছি, সেটা আমার জন্যও খুব বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ। দিদি, আমরা শুরুটা যেটা দিয়ে করব সেটা হচ্ছে একাকিত্ব কি? ঠিক, এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আমরা অধিকাংশ সময় নিজেদেরকে বা অন্য কাউকে করি না। আমরা বলি আমাদের একা লাগছে, কিন্তু আমরা এটা বুঝি না যে একাকিত্বটা ঠিক কি। একা লাগছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এটা একটা ফিলিং। এটার সাথে জীবনের সত্যির সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। একাকিত্ব কখনো কখনো আসতে পারে, কারোর কারোর জীবনে সারাক্ষণই একটা একা লাগার প্রবণতা থাকতে পারে। সে হয়তো সকলের মাঝে আছে, তাও একা লাগতে পারে। তার মানে কি, প্রথম যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে একাকিত্ব সত্যি ঘটনা নাও হতে পারে, এটা একটা ফিলিংও হতে পারে, যেটা কিছু কিছু সময় থাকছে। তাহলে আমাকে একাকিত্বের মানেটা বুঝতে হবে, যেটা আমার জন্য প্রযোজ্য। সবার কাছে একাকিত্বের সংজ্ঞাটা আলাদা আলাদা। আমার কাছে যেটা একাকিত্ব, আরেকজনের কাছে সেটা নাও হতে পারে। তাহলে সেটা হলো একাকিত্ব, যেখানে আমার একটা অদ্ভুত ফাঁকা লাগছে, ভালো লাগছে না, বোঝাতে পারছি না কেন এরকম লাগছে। এটাকে একটা একাকিত্বের সংজ্ঞা হিসেবে আমরা ধরতে পারি মোটামুটি। বেশ। আর তার মানে আপনার কথা অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি যে একাকিত্বের বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। একদমই। মানে এটা যদি কেউ হয়তো এই সমস্যা নিয়ে যদি আসে, বা কেউ এই সমস্যাটা, সে হয়তো বুঝতে পারছে তার এই যে লোনলিনেস বা একাকিত্বের ফিলিংটা তাকে ভালো থাকায় বাধা দিচ্ছে, তখন সে নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ বা কাউন্সিলরের পরামর্শ নিতে পারেন। সেই পরামর্শ নেওয়ার ক্ষেত্রে আগে তার কাছে এই অনুভূতিটা কেন তৈরি হলো সেটাই আপনারা জানার চেষ্টা করেন। হ্যাঁ, বা আরো ভালো যদি তারা নিজেরা একটা বোধ নিয়ে আসতে পারে, নিজেদের সাথে একটা আলোচনা করে। সবসময় যে অন্য কারোর কাছে যেতেই হবে সেটা, সেই অবস্থাতে আমি পৌঁছেছি কিনা সেটাও বোঝাটা খুব জরুরি। এবং আনফর্চুনেটলি আমরা এমন একটা দেশে বাস করি যেখানে এত মানুষ আমার চারপাশে আছে, কিন্তু তাও যদি আমার মধ্যে একাকিত্ব কাজ করছে এবং সেটার একটা কারণ যদি আমি খুঁজে পাই, তাহলে যদি আমি কারোর সাথে কথা বলতে যাচ্ছি, কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছি বা কোনো মনস্তত্ত্ববিদ বা যে কোনো রকমের হেল্প নিচ্ছি, সেটা আরো বেশি আমার কাছে ভালোভাবে জিনিসটা বাইরে বেরিয়ে আসে। তো একাকিত্বর বিভিন্ন রকম ফের হতে পারে। একাকিত্ব কোন সময়ে হচ্ছে এগুলো সব যদি আমরা একটু একটু করে বুঝে নিতে পারি, তাহলে জিনিসটা সবার জন্য খুব সুবিধাজনক হয়। বেশ। একাকিত্বর কি নানান রূপ আছে? আপনাদের মনস্তাত্ত্বিক পরিভাষায় সেই রূপগুলো কি কি, সেটা যদি আমাদের শ্রোতাদের জন্য একটু সহজ করে বুঝিয়ে বলেন। ঠিক, অ্যাকচুয়ালি অনেক রকম ফের হতে পারে একাকিত্বের। কিছু কিছু একাকিত্ব এরকম হতে পারে যেখানে আমার মনে হচ্ছে আমি একা, তার কারণ আমার মনে হচ্ছে যেভাবে আমি আমার জীবনটাকে দেখতে চেয়েছি, যে জিনিসগুলো আমি এক্সপিরিয়েন্স করতে চেয়েছি, সেগুলো আমার জীবনে ঘটছে না, কিন্তু বাকিদের জীবনে ঘটছে। এবং সোশ্যাল মিডিয়া, অন্যান্য মানুষজনের সাথে যখন আমরা মিশছি, তাদের কথাবার্তায় আমার বারবার মনে হচ্ছে যে আমি আমার লাইফটাকে উপভোগ করতে পারছি না, আমি আমার জীবনকে উপভোগ করতে পারছি না, কিন্তু বাকিরা পারছে। এতে মনের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে যে আমি ভালো নেই। এটা হচ্ছে একরকম একাকিত্বের রূপ।
আরেকটা রকম একাকিত্বের রূপ হতে পারে যে আমার জীবনে অনেক মানুষ আছে, এরকম নয় যে আমার জীবনে মানুষ নেই, কিন্তু মানুষ থাকা সত্ত্বেও আমি তাদের সাথে কোনো সম্পর্ক তৈরি করে উঠতে পারছি না, এবং যেহেতু পারছি না আমার অদ্ভুত একা লাগছে। আরেকটা কি হতে পারে, এই দুটো যদি আমার জীবনে না ঘটে থাকে, হতে পারে যে আমি আমার জীবনকে উপভোগ করি মোটামুটি, এবং আমার জীবনে অনেক মানুষজন আছে যাদের সাথে আমার কানেকশন আছে, ডিপ সম্পর্ক আছে, কিন্তু আমার লাইফে বা আমার জীবনে আমি কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। আমি জানি না আমি আমার জীবনটা নিয়ে কি করছি, যেন মনে হচ্ছে জাস্ট ক্যালেন্ডারে পাতা উল্টাচ্ছি, কিন্তু আমার জীবনটা একই জায়গায় রয়ে যাচ্ছে। তখনও কিন্তু একটা অদ্ভুত একাকিত্ব বোধ আসতে পারে। কেন আমার এটা মনে হতে পারে যে বাকিদের জীবনটা এগোচ্ছে, একটা উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, একটা ডিরেকশন নিয়ে এগোচ্ছে, কিন্তু আমার জীবনের যেন কোনো উদ্দেশ্য নেই। তো এই 3টে বা 4টে রকম ফের হতে পারে, এবং আমাদের এটা বোঝাটা খুব জরুরি। আমি এটা ভাবছি যে শ্রোতাদের নিশ্চয়ই এটাতে একটু সুবিধে হচ্ছে যদি তারা একটুখানি ভেবে দেখেন যে যাদের একাকিত্ব বোধ হয় তাদের একাকিত্বটা ঠিক কি রকম, সেই রকম ভেদটা কি আমরা বুঝতে পারছি এই আলোচনার মাধ্যমে। আপনি যে কয়েকটা তালিকা দিলেন আমাদের শ্রোতাদের জন্য, সেখান থেকে একটা বিষয় উঠে আসছে, আমরা যদি প্রথম থেকেই মানে যখন যে সময় হয়তো আমি অনুভব করছি যে না আমার একটু ফাঁকা লাগছে, একা লাগছে, একটু অসুবিধা হচ্ছে কোথাও একটা, তখন থেকেই যদি আমরা জীবনের গতিপথটা একটু নির্দিষ্ট করে একটু ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করতে পারি, তাহলে বোধহয় বিষয়টা প্রথম থেকেই নিয়ন্ত্রণে রাখা যায়। একদম। প্রথম যে জিনিসটা আমরা সাইকোলজির ভাষায় বলি লেবেলিং। লেবেলিং মানে আমি যেটা আমার মনে আসছে, যেটা আমার মনে হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কি সেটা আমি নিজেকে বোঝাচ্ছি। মানে যে আমার একা লাগছে, একা লাগার কারণটা হচ্ছে এই কারণটা যদি আমি নিজের কাছে নিজে খুঁজে পেতে পারি, অথবা আমি যার কাছে যাচ্ছি, যার সাথে আমার কথা বলে ভালো লাগছে, আমি কোনো মনস্তত্ত্ববিদের সাহায্য নিচ্ছি, কোনো ডক্টরের সাহায্য নিচ্ছি, কোনো হেলথ কেয়ারের সাহায্য নিচ্ছি, সেখানে যদি আমি এইভাবে একটা ডিরেকশন দিতে পারি আলোচনাটার, যাতে আমি বুঝতে পারি আমাদের অধিকাংশ সময় আমরা কি চাইছি, আমাদের সাথে কি ঘটছে, তার খুব বেশি নলেজ, আমাদের সেলফ নলেজ যেটাকে আমরা বলে থাকি, যেটা আমাদের কাছে অনেক কম থাকে। সেই জায়গাটা যখনই আমরা একটু আমাদের নিজেদের মতো করে বুঝে নিতে পারি, অনেকটা সুবিধে হয়ে যায়। বুঝতে পেরেছি। অর্থাৎ নিজের সঙ্গে কথা বলা কিন্তু এক্ষেত্রে ভীষণ জরুরি। একদম। আর একটা বিষয়, যেহেতু একাকিত্ব নিয়ে কথা হচ্ছে, যেটা আপনিও বলছিলেন যে এমন হতে পারে আমার চারপাশে হয়তো অনেক মানুষ রয়েছে, আমি একটা যৌথ পরিবারে রয়েছি, বা আমি সারাদিন হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে থাকি, আমি কর্মক্ষেত্রে আছি, সেখানেও অনেক মানুষ রয়েছে, তারা একা লাগলে সেটা একটা বোধ, সেটা একটা ফিলিংস। কিন্তু ধরে নিন যে মানুষটা হয়তো কোনো কারণে তাকে একা থাকতে হচ্ছে, সেটা কর্মসূত্রে হতে পারে, সেটা পরিবারগত কারণে হতে পারে, সেটা যে কোনো কারণে হতে পারে, সে তো ফিজিক্যালিও একা, তার একাকিত্ব বোধ আর যে মেন্টালি একা ফিল করছে সেটা একদম একটা ফিলিংস, এই দুটো কি একই, নাকি এগুলোর মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ তো ডেফিনেটলি আছে। ধরুন আমার আশেপাশে কেউ নেই, ভেবে নিন আপনি একটা এমন জায়গায় আছেন যেটা একটা দ্বীপ, সেই দ্বীপে কেউ নেই, আশেপাশে কেউ নেই, সেই একাকিত্বটা তো সত্যিই একাকিত্ব। সেটা ফিজিক্যালি একাকিত্ব, মানসিকভাবে একাকিত্ব, যদি আমার কাছে কোনো ইন্টারনেট অ্যাক্সেস না থাকে, আমার এন্টারটেনমেন্টের কোনো জায়গা না থাকে, সবচেয়ে বড় কথা আমি জানি না যে আমার সাথে আগামী দিনে কি ঘটতে চলেছে, আমি যদি কোনো অসুবিধায় পড়ি, কেউ নেই। এই যে কেউ নেই, এবং সেটা যখন আমার জন্য সত্যিই কেউ নেই, সেটা তো অনেক বেশি ভয়াবহ। কিন্তু এটাও ভাবা দরকার যে এইরকম সিচুয়েশনে কজন মানুষ অ্যাকচুয়ালি পড়েন। এটা একটা হেল্পলেসনেস, যেটা আমরা আমাদের ব্রেনকে সেই সিগন্যালগুলো দিই, যে কারণে আমাদের মনে হয় যে আমরা এতটা হেল্পলেস। কজন মানুষ অ্যাকচুয়ালি এই দ্বীপের মধ্যে বাস করেন? আমরা তো কেউ করি না। আমাদের আশেপাশে সবসময়তে মানুষজন আছেন, মোটামুটি মানুষজন। আজকাল তো আমাদের নিউক্লিয়ার ফ্যামিলির একটা কালচার রয়েছে, তো অনেক সময় হয় যে যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলির কালচারটা ধীরে ধীরে বাড়ছে বা সেগুলো তৈরি হচ্ছে নানান কারণে, তো সেই ক্ষেত্রে অনেক সময় হয় হয়তো আমার পরিবারে আমি আমার পার্টনার রয়েছি, যদি সন্তান থাকলো সে হয়তো কর্মসূত্রে বাইরে, এবার কোনো কারণে যদি পার্টনার সঙ্গে না থাকে, সেটা তার কর্মসূত্র হতে পারে বা কোনোভাবে কোনো কারণে হয়তো তিনি মারা গেছেন, এটাও যদি হতে পারে, তো সেক্ষেত্রেও তো হয়তো একটা ফ্ল্যাটেই থাকি, সেক্ষেত্রেও তো একাকিত্বের জায়গা আসতে পারে। ফ্ল্যাটের দরজাটা খুললেই তো অন্য মানুষ আছেন। এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে যেহেতু আমি একা ফিল করছি, এটা আমার বোধ, আমাকে এটা কাটিয়ে উঠতে হবে, কারণ এটা আমার জন্য খুব জরুরি, তাহলে আমাকে চেষ্টা করতে হবে। এরকম তো নয় যে আমি অ্যাকচুয়ালি একা। আমি যদি দরজাটা খুলি, আমি পাশের বাড়িতে একটা নক করি, যে কালচারটা আমাদের স্পেশালি বাঙালি জীবনে আগে ছিল,
যে আমরা লোকেদের বাড়ি যেতাম, তারা আমাদের বাড়ি আসতেন, চায়ের আসর বসতো, তখন এই একাকিত্ববোধটা থাকতো না। তাহলে যদি আমি আজকে সেই পুরনো যে জিনিসগুলো নিয়ে আমরা বড় হয়ে উঠেছিলাম, সেটা যৌথ পরিবার হতে পারে, একা থাকছি, অন্য কোথাও থাকছি, কলেজে যাচ্ছি, কর্মসূত্রে বাইরে আছি, আমার এটা একটা রেসপন্সিবিলিটির মতো যে আমি এটা কাটিয়ে উঠতে চাই, তার জন্য স্টেপ তো আমাকেই নিতে হবে। অন্য কেউ এসে সবসময় যে আমাকে কোনো কিছু থেকে উদ্ধার করে নিয়ে যাবেন, সেটা তো না তার রেসপন্সিবিলিটি, নাই তার ডিউটি। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি নিজেকে এর থেকে বাইরে নিয়ে আসবো, এবং খুব ভালোভাবে এটাও ভাবা দরকার যে এই যে প্রসেসটা আমি করব, তাতে হয়তো অন্যকেও আমি একাকিত্ব থেকে মুক্তি দিচ্ছি। আমি যেমন দরজা নক করে পাশের ঘরে যেতে পারছি না, পাশের মানুষটাও আমার কাছে আসতে পারছে না। তাহলে যদি আমি এটা ব্রেক করতে পারি, কোথাও একটা ভেঙে আমি নিজেকে, হ্যাঁ এটা যেন কষ্ট হবে, হতে পারে যে এটা আমি নই, আমি আজ অব্দি কখনো করিনি, হঠাৎ একটা নতুন কিছু করতে আমাদের সবারই অসুবিধে হয়, কিন্তু করতে তো হবে। এবং যেই আমি করব, আমি দেখবো যে যে জিনিসগুলো এতদিন দেখতে পাইনি, আজকে সেই উপায়গুলো আছে। ঠিক, সেক্ষেত্রে একটা অন্য কিছু করার যে একটা প্রসেস, সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে যেতেও খানিকটা নিজের মানসিক যে বোধটা, একাকিত্বের বোধটা, সেটাও বোধহয় খানিকটা কমে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একা থাকার জন্য তৈরি নই, এবং আমাদের একা থাকার জন্য তৈরি হতেও হবে না। যেটার জন্য তৈরি হতে হবে সেটা হচ্ছে যে আমরা অপরের সাথে গিয়ে কি করে মিশবো, এমন ভাবে মিশবো যেখানে শুধু লেনদেন থাকবে না। আমাদের অধিকাংশ জায়গাতে যখনই কোনো সম্পর্ক তৈরি হয়, আমি কি দিচ্ছি আমি কি পাচ্ছি, এই হিসেবের খাতাটা আমরা সবার আগে খুলে ফেলি। সেই জন্যেই যখনই ওই হিসেবটা মেলে না, মনে হয় আমি একা, হলো না, আমি করলাম সেই মানুষটা করলো না। কিন্তু আমি যদি কোথাও একটা নিজের এই খাতাটাকে বন্ধ করে একবার ট্রাই করে দেখি, দেখা যাবে যে অনেক ইজি হয়ে যায় প্রসেসটা। ঠিক, একাকিত্বর এমন কিছু লক্ষণ যেগুলো হয়তো আমরা বুঝতে পারি না, সেটা নিয়ে যদি আমাদের কিছু বলেন। হ্যাঁ, খুব খুব ইম্পর্টেন্ট। তার কারণ অনেকে আজকের দিনে স্পেশালি অনেকের সাথে এরকম ঘটে যে তারা হয়তো জানেই না, হয়তো কোনো মানুষ সারাক্ষণ কাজ করছেন, বাড়ির কাজ করছেন, সারাক্ষণ সবকিছু গোছাচ্ছেন, অফিসের কাজ করছেন, সারাক্ষণ তিনি নিজেকে কাজে ডুবিয়ে রেখেছেন, একটা হতে পারে। সেকেন্ড, সারাক্ষণ কেউ আশেপাশে হয় টিভি চালিয়ে রেখেছেন, নইলে রেডিও শুনছেন, নইলে কোথাও না কোথাও কিছু না কিছু আওয়াজ দরকার সব সময়। এমন জায়গায় যাচ্ছি বাইরে গেলেও যেখানে প্রচুর আওয়াজ হয়, বিকজ ওই আওয়াজটা দিয়ে, ওই কাজটা দিয়ে আমি নিজেকে একাকিত্ব থেকে ডিফেন্ড করছি, আমি নিজের একটা বর্ম তৈরি করে নিচ্ছি যাতে ওই একাকিত্বটা আমার মনে কোথাও আসতে না পারে। কিন্তু মুশকিল হচ্ছে যে এটা তো একসময় শেষ হচ্ছে, যেই শেষ হচ্ছে মনে হচ্ছে আমি একা, এতক্ষণ আওয়াজ ছিল আওয়াজ নেই, এতক্ষণ কাজ ছিল কাজ নেই, কিছুই ভালো লাগছে না। তো এটাও কিন্তু একাকিত্বের লক্ষণ। আশেপাশে প্রচুর মানুষ আছে, কিন্তু মনে হচ্ছে যে কেউ যেন আমাকে নোটিস করছে না। একটা সোশ্যাল গ্যাদারিং এ গেলাম, হয়তো কোনো বিয়ে বাড়িতে গেলাম, কোনো অনুষ্ঠানে গেলাম, কোথাও গেলাম, সেখানে প্রচুর মানুষ আছেন, হয়তো তারা কথাও বলছেন, কিন্তু তারপরে প্রচন্ড ফিরে এসে এক্সস্টেড লাগছে, ভালোই লাগছে না, কেন গেলাম, যেতে ইচ্ছে করছে না। এগুলো সবই একাকিত্বের লক্ষণ হতে পারে। এই যে লক্ষণগুলো ধরে নিন, অনেক সময় তো হয় যে মানুষটা আমাদের সঙ্গে রয়েছেন, মানে তিনি হয়তো নিজে বুঝতে পারছেন না, কিন্তু তার আশেপাশের মানুষজন বুঝতে পারছে, সেক্ষেত্রে তারা ঠিক কোন বিশেষ লক্ষণগুলো দেখলে বুঝবে যে আমার পাশের মানুষটি একাকিত্বে ভুগছেন এবং সেটা সমস্যাজনক? ঠিক, খুবই দরকারি একটি প্রশ্ন। এক হচ্ছে যে মানুষটি একরকম ভাবে তাকে আমি জেনে এসেছি, সেটাকে পুরোপুরি চেঞ্জ করে একটা অন্য রকম মানুষ হয়ে উঠছে ধীরে ধীরে। মানে যে অনেক কথা বলতো, আজকে সে বেশি কথা বলে না, যে খুব বাইরে বেরোতে ভালোবাসতো, বেরোতে ইচ্ছে করে না। বা উল্টোটা হতে পারে, যে মানুষ খুব কম কথা বলতো, খুব রিজার্ভ থাকতো, সে আজকে অনেক কথা বলছে, এবং অনেক সময় সেই কথাগুলো সেখানে বলার কথা না, সে বলছে এলোমেলো কথা। হ্যাঁ, মানে কথাটার কোনো স্ট্রাকচার নেই। এগুলো দেখে বোঝা যাবে যে কোথাও একটা তিনি বোধহয় হেল্প চাইছেন, যেটা নোটিস করতে হবে। এবং এই যে কতগুলো জিনিস বললাম, যে সারাক্ষণ টিভি চালিয়ে রাখছেন, সারাক্ষণ মোবাইল করছেন, মোবাইলের বাইরে যেটাকে আমরা ডুম স্ক্রোলিং বলি, ডুম স্ক্রোলিং করছেন, মোবাইলের বাইরে, টিভির বাইরে একটা ভার্চুয়াল জগৎ তৈরি করেছেন, যার বাইরে উনি বেরোচ্ছেন না। তার মানে যে সম্পর্কগুলো তাদের জীবনে আছে, সেই সম্পর্কগুলো তাদের জন্য আর কোনো মানে রাখছে না, সেটা তার মনে হচ্ছে। সেটাই যে সত্যি তার কোনো মানে নেই, কিন্তু এটা তার মনে হচ্ছে, তার মানে সে নিশ্চয়ই কোথাও না কোথাও তিনি লোনলি। ঠিক, একাকিত্বর সঙ্গে লড়াই কিভাবে করব? ধরে নিন কেউ নিজেও এটা অনুভব করলো, একটি মানুষ, একটি ব্যক্তি, তিনি নিজেই অনুভব করলেন যে আমার একাকিত্ব বোধ হচ্ছে, তো তাহলে প্রাথমিক লড়াইটা তো নিজের ভেতরেই করতে হবে। তো সেই লড়াইটা তিনি কিভাবে শুরু করবেন? তাহলে প্রথম হচ্ছে যেটাকে আমরা বলি সেলফ অ্যাকসেপ্টেন্স, যেটা খুব একটা সোজা নয়।
প্রথমে আমাকে এটা মানতে হবে যে হ্যাঁ আমি একা, বা আমার একা লাগছে, কিছুক্ষণ হলেও আমি কিছুটা একা বোধ করছি। তাহলে এবার যেটা আমরা তখনও বলছিলাম যে আমাকে একাকিত্বের ধরনটা বুঝতে হবে। হ্যাঁ, একজন গোয়েন্দার মতো করে আমি খুঁজে বের করবো যে আচ্ছা আমার একাকিত্ব বোধ হচ্ছে, সেই একাকিত্বটা কি ধরনের। আমার কি সারাক্ষণ একাকিত্ব বোধ হচ্ছে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমাকে হয়তো ডেফিনেটলি হেল্প দরকার। যদি এরকম হয় যে কখনো কখনো হচ্ছে, তাহলে আমাকে এটা বুঝতে হবে যে কখনো কখনো তো আমি একা থাকবো, মানে এরম তো হতে পারে না যে সারাক্ষণ আমি কারোর সাথে আছি। যদি সেটা আমার প্রয়োজন হয় তাহলে সেখানেও আমাকে বুঝতে হবে যে কেন হচ্ছে, সেখানেও হয়তো আমাকে কারোর সাথে গিয়ে কথা বলে এটা বুঝতে হবে যে কেন হচ্ছে। তারপর যেটা হতে পারে যে আমি কতগুলো ট্রিগার পয়েন্ট লক্ষ্য করব। ট্রিগার পয়েন্ট মানে আমার কি রাতে বেশি একা লাগছে না দিনে বেশি একা লাগছে, আমার কি কোনো কোনো জায়গায় গিয়ে বেশি একা লাগছে, আমি কি দিনের মধ্যে যে যে কাজগুলো করছি এমন কি কোনো কোনো কাজ আছে যেখানে আমার বেশি একা লাগছে। যেমন সোশ্যাল মিডিয়া দেখলাম, সোশ্যাল মিডিয়া দেখার পরে হঠাৎ কিছুক্ষণ বাদে আমি ফিল করছি যে আমি একা, আমার একা লাগছে। এর আগে অবধি আমি এটা ফিল করিনি। অধিকাংশ সময় আমরা এই ট্রিগারগুলোকে লক্ষ্য করি না, আমরা বুঝতে পারি না, আমরা শুধু ফিলিংটা লক্ষ্য করি আমার একা লাগছে। তো আমরা যদি একটুখানি ঘুরিয়ে দেখি যে কেন একা লাগছে, সেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট স্টেপ যেটা আমাদেরকে কোথাও না কোথাও দেখতে হবে। এবার হচ্ছে যখন আমি মোটামুটি একটা জায়গায় বুঝে গেলাম, এবারে আসছে আরেকটা কষ্টকর কাজ, সেটা হচ্ছে যে একাকিত্বটা কাটিয়ে ওঠার জন্য আমাকে কিছু কিছু অ্যাকশন নিতে হবে, কিছু কিছু চেঞ্জ আমার জীবনে আনতে হবে। যেমন 1 নম্বর, এটা আমি নিজেও অনেক সময় করেছি এবং আমার ভালো লাগে করতে, সেটা হচ্ছে যে আমি একটা জার্নাল লিখি। হ্যাঁ, তো সেই জার্নালে আমি লিখি যে আজকে আমার সাথে কি কি ঘটলো, কখন, যদি আমি বলি যে আমার একা লাগছে তাহলে কখন একা লাগলো, কেন একা লাগলো, এগুলো আমি লিখে রাখি। এবং আমি অনেক সময়তে 1 উইক বাদে এসে দেখি। তো জার্নাল যখনই আমি করছি এই পুরো জিনিসটা আমার কাছে একটা ছকের মধ্যে চলে আসছে। সেকেন্ড, এই জার্নালে বা ইন জেনারেল আমি একটা প্ল্যান করবো, একটা পারপাস নেব আমার লাইফে। হতে পারে যে আমার একটা বয়স হয়েছে যেখানে আমার মনে হচ্ছে যে আমার লাইফে কোনো পারপাস নেই, কারুর আর আমাকে প্রয়োজন হচ্ছে না। হয়তো আমি অনেক দিন ধরে অনেক কাজের মধ্যে যুক্ত ছিলাম, কিন্তু আমার শরীর খারাপ, আমার জীবনে আর কিছু এরকম নেই যেটার দিকে আমি তাকিয়ে আছি। এগুলো সবই খুব সত্যি কথা। তাহলে তার মধ্যেও কি আমি একটু পারপাস খুঁজে পেতে পারি? যেমন আমি বলতে পারি যে প্রত্যেকটা বৃহস্পতিবার আমি একজন মানুষ যে ডোনেট করি। হতে পারে সেটা একটা 100 টাকা হতে পারে, একটা 5 টাকা হতে পারে, কিছু জামা কাপড় হতে পারে, এনিথিং যেটা আমার করতে ভালো লাগবে। বা প্রত্যেক শনিবার আমি গাছে জল দিই, প্রত্যেক রবিবার আমি আমার নাতি নাতনির সাথে সময় কাটাই। সেটার যদি সময় এরকম হয় যে নাতি নাতনিরা বাইরে থাকেন, আমি ফোন করি, 1 মিনিট হলেও করি। তো কি হচ্ছে, যে কথাটা আপনি একটু আগে বললেন, একটা ডিসিপ্লিন তৈরি করা, একটা অভ্যেস। হ্যাঁ, একটা অভ্যেস, একটা ডিসিপ্লিন, যে ডিসিপ্লিনটা আমাকে একটা পারপাস দিচ্ছে। এটা খুব ইফেক্টিভ, এটা খুব সিম্পল, শুনে হয়তো মনে হচ্ছে যে কি এমন ব্যাপার, কিন্তু যখন করবেন তখন দেখবেন যে অ্যাকচুয়ালি এটা কিন্তু খুব হেল্পফুল। আচ্ছা, আরেকটা হতে পারে যে যে সঙ্গে আপনি মিশছেন, যে সংযোগ বা যে সম্পর্কগুলোতে আপনি আছেন, হতে পারে আপনি এমন একটা সময় এসেছেন যেখানে সেই সম্পর্ক বা সংযোগগুলোকে, যেটাকে আমরা বলি আউটগ্রো করে গেছি, মানে আমি আরো বড় হয়ে গেছি, আমি আর ওনাদের মতো করে, বড় মানে সবসময় আমি এটা বোঝাতে চাইছি না যে আমি একটা অন্য রকম কিছু হয়ে গেছি, কিন্তু হতে পারে যে সেই জিনিসগুলো আমার জীবনের খুব বেশি ইম্পর্টেন্স নেই, যেমন প্রভাবটা আগের মতো নেই, ওই সংযোগের যে প্রভাবটা আগে ছিল সেই প্রভাবটা চলে গেছে। ঠিক, যেমন আমরা বলি যে একটা ছোট মাছকে কখনো কখনো একটা বড় সমুদ্রে ছেড়ে দিতে হয় বা নদীতে ছাড়তে হয়, তাহলে সেইটা সময় এসে গেছে। তাহলে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমি লোনলি না, আমার একটা নতুন জগতের দরকার। ধরুন কথার কথা বলছি যে কেউ গান শিখলেন, হতে পারে যে তিনি যে পার্টিকুলার গ্রুপে মেশেন সেই গ্রুপের মধ্যে গানের চর্চা খুব বেশি নেই, কিন্তু যিনি গান শিখলেন তার মনে হচ্ছে যে আমি এরকম একটা জায়গায় যেতে চাই, এরকম মানুষজন চাই যারা আমার এই যে হবিটা আছে বা আমার যে প্যাশনটা আছে সেটা তারাও উপভোগ করুন, তাদের সঙ্গে কথা বলতে চাই, আমি আসরে সবাই মিলে আড্ডা দেবো যেখানে গান বাজনা হবে, এটা চাই, কিন্তু আমি পাচ্ছি না, তাহলে আমার মনে হচ্ছে যে লোনলি লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি লোনলি লাগছে না, যেটা দরকার আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আমার একটা নতুন জগৎ তৈরি করতে হবে। এবার সেই জগৎটা দুম করে তো পাওয়া সম্ভব না, তাহলে আমাকে কি করতে পারি? এক্ষেত্রে যেটা আমরা বলে থাকি, মানে সোশ্যাল মিডিয়ার অধিকাংশ সময় আমরা খারাপ দিকগুলো দেখতে পাই, কিন্তু এটা যে একটা খুব ভালো দিকও আছে, সেটা হচ্ছে আমি কিছু কিছু গ্রুপে গিয়ে জয়েন করলাম বা অন্যান্য মানুষজনের সাথে কমিউনিকেট করা শুরু করলাম যাদের আমারই মতো তারাও এই জিনিসগুলোকে উপভোগ করেন। ধরুন রান্না, কেউ রান্না পছন্দ করেন, তাহলে এমন প্রচুর ওয়ার্কশপস আছে যেখানে রান্না করানো হয়। ওই যে বললাম যে প্রত্যেক শনিবার, প্রত্যেক শুক্রবার আমি সেই মানুষ যিনি রান্না করতে যাই।
এই জিনিসটাকে ওটার সাথে একটা আমি কানেক্ট করে দিলাম, তাহলে মানে আমার পুরো জীবনে- একটা সপ্তাহের একটা রুটিন তৈরি করে Yes, রাখা। কারণ yes. সাধারণত একাকিত্ব যে কোনো বয়সে যে কোনো সময়ই হতে পারে, কিন্তু যত বয়স এগোয়, যত সময় এগোয়, যত আমাদের কর্মজগতের ব্যস্ততাগুলো কমে যায়, ব্যস্ত রাখাটা একটা বড় জায়গায় ঠিক, ক্ষেত্রে ঠিক, যে একদম। প্রসঙ্গটা উঠে আসছে, ব্যস্ত রাখা, নিজেকে ব্যস্ত রাখা একটা বড় ওষুধের মতো কাজ করতে পারে। খালি একটা জিনিস এখানে যোগ করব, সেটা হচ্ছে ব্যস্ত রাখা, কিন্তু ব্যস্ততার যেন একটা উদ্দেশ্য থাকে। শুধু একরকম কাজ করে গেলাম, সেটা যেমন আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, যে শুধু সারাক্ষণ আমি কাজ করছি, সেটা কিন্তু আমার জীবনকে উদ্দেশ্য দেয় না। এমন একটা কিছু আমি করব যেখানে আমার উদ্দেশ্যটা সাধন, সেভাবে আমি নিজেকে ব্যস্ত রাখবো। এছাড়া এমন অনেক টেকনিক আছে যেগুলো ফলো করা যায়। নিজেকে আমি চিনতে শিখবো, নিজের সাথে আমি সময় কাটাবো, এবং আমি বুঝবো একদম প্রথমে যেটা আপনি বলছিলেন, যে সলিটিউডের যে আনন্দটা, যে একা থাকা সত্ত্বেও প্রচুর মানুষ আছেন যারা একাকিত্বটাকে খুব এনজয় করেন, তাদের ভালো লাগে, বিকজ তারা এটা বোঝেন যে কোথাও একটা তারা নিজেদের সাথে থাকতে খুব স্বাচ্ছন্দ্য। এবং আমি যদি নিজেকে না ভালোবাসি, নিজের সাথে যদি আমি সময় কাটাতে স্বাচ্ছন্দ্য না বোধ করি, তাহলে অন্য কেউ কেন আমার সাথে এসে সময় কাটাতে চাইবেন? আমাকে তাদেরকে কিছু দেওয়ার থাকতে হবে। এবং এটা আমি লেনদেনের কথা বলছি না, এমন কিছু যেটা হয়তো তাদের জীবনেও সঙ্গটা নেই। হ্যাঁ, মানে আমার সঙ্গটাকে আমি এমন ভাবে তৈরি করব, নিজেকে আমি এমন ভাবে তৈরি করব যে আমার সঙ্গটা যেন অন্য মানুষকে কোনো একটা পজিটিভ কিছু হ্যাঁ, দেয়। কিছু ভালো জিনিস দেয়। ঠিক। আর ধরে নিন এই সমস্ত কিছু লড়াই করা হলো, তারপরেও একাকিত্ব কোনোভাবে যেতে চাইছে না, হয়তো সত্যিই তার চিকিৎসকের প্রয়োজন, ঠিক। চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। এই মুহূর্তটা আমরা কখন অনুভব করব যে সাহায্যের প্রয়োজন এবার? এটা অনুভব করা সেরকম যে একটা ঠিক পার্টিকুলার ডে অ্যান্ড নাইট আছে সেরকম নয়। যদি আমি দেখি আমার কথায় কথায় কান্না পাচ্ছে, প্রায় 2-3 উইক ধরে আমি সারাক্ষণ আমার মনে হচ্ছে বিছানা থেকে উঠতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ, অন্য কারোর সাথে আমি সেটা শেয়ার করতে পারছি না, আরো এমন অনেক কথা মাথায় আসছে, চিন্তা মাথায় আসছে যেগুলো আসা উচিত না, তাহলে সেই জিনিসগুলো যখন আমি দেখবো বা বুঝবো, বা আমার পরিবারের কেউ বুঝবে, তখন আমাকে ডেফিনেটলি একটা কোথাও আমাকে মেডিকেল হেল্প নিতে হবে। বেশ। আপনি যদিও সোশ্যাল মিডিয়ার বিষয়টা বলছিলেন পজিটিভ ওয়েতেই, হয়তো একজন মনস্তত্ত্ববিদ হিসেবে আপনাদের উদ্দেশ্য থাকে, বা আমাদেরও অনুষ্ঠানটার উদ্দেশ্য এটাই, যে আমরা একাকিত্বের বিষয়টাকেও পজিটিভ ওয়েতে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে তার কাছে এটা সমস্যার কারণ না হয়। ঠিক। তিনি যতটা পারেন উপভোগ করলেন, এবং যেখানটা উপভোগ করতে পারছেন না, অসুবিধা হচ্ছে, সেখানটা নিজের মতো করে একটা রুটিন, একটা ডিসিপ্লিন তৈরি করে সেটার থেকে বেরোনোর চেষ্টা করছেন। ঠিক। কিন্তু সমাজ মাধ্যমের তো কিছু সমস্যাও আছে। মানে এই যে ধরে নিন একটা জীবন আপনি কাটাতে চান বা আমি কাটাতে চাই, সেই জীবনটা কোনো কারণে আমি পাইনি বা পাচ্ছি না, আমি জানি সম্ভবও নয় পাওয়া, কিন্তু আমি দেখছি আমার প্রোফাইলে যে কয়েকটা মানুষকে আমি দেখছি সেই একই জীবন কাটাচ্ছে, সেটা কি আমাকে আরো বেশি করে একাকিত্বের অনুভূতি দেয় না? একদমই। মানে আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে আমি কখন একা বোধ করছি, যে ট্রিগার, সোশ্যাল মিডিয়া একটা খুব বড় ট্রিগার আমার জন্য। সেই কারণে সেটা বোঝা, যে মুহূর্তে আমি এটা বুঝে যাব যে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে, ঠিক যেমন আমি সোশ্যাল মিডিয়াতে সবসময় যেটা দিচ্ছি সেটা সত্যি নয়, অন্য কেউ যখন যেটা দিচ্ছেন সেটাও কমপ্লিটলি সত্যি নয়, বা নাও হতে পারেন, বা তার বাকি জীবনটা আমি দেখতে পাচ্ছি না। আমি খুব অল্প, যেমন আমরা ডোর লক দিয়ে দেখতে পাই, বাইরের একটুখানি দেখা যায়, যেটুকু আমাকে দেখানো হচ্ছে আমি শুধু সেটুকুই দেখছি। তাছাড়া আমি যেটা আরেকটা জিনিস বোঝাতে চাইছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ আছে। যেমন একাকিত্বেরও পজিটিভ নেগেটিভ আছে, ঠিক সেরকমই সোশ্যাল মিডিয়ার পজিটিভ নেগেটিভ আছে। তাহলে আমি একজন মানুষ যার একটা জাজমেন্ট আছে, আমি বুঝতে পারি, আমার বোধ শক্তি আছে, তাহলে আমি বুঝবো যে কতটুকু আমার নেওয়ার দরকার, কতটুকু আমার নেওয়ার দরকার না। যেটা আমার নেওয়ার দরকার না সেটা আমাকে বাতিল করতে হবে, ছাঁকনির মতো করে ছেঁকে নিতে হবে। ঠিক সেরকমই আমি বুঝবো যে আচ্ছা, সাইকোলজির ভাষায় সোশ্যাল কম্প্যারিজন, যেটা আগে এতটা সহজলভ্য ছিল না। আগে সবসময় আমরা কম্পেয়ার করতে পারতাম না। আমার বাবা মা ম্যাক্সিমাম আমার বাড়ির পাশের কোনো ছেলে মেয়ের সাথে আমার কম্প্যারিজন করতেন, বা করতে পারেন, বা কেউ কারোর সাথে করবেন, রাইট, যেরকম আমরা হয়ে থাকে। কিন্তু এখন আমি নিজেই চোখের সামনে দেখতে পাচ্ছি যে সবাই বোধহয় আমার থেকে বেটার আছে অধিকাংশ সময়। যেটা আমি দেখতে পাচ্ছি না যে তাদের খারাপ সময়টা তো কেউ সোশ্যাল মিডিয়ায় দেবেন না। সোশ্যাল মিডিয়া একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যম অলমোস্ট এখন সবার জন্য। আমরা সবাই এক একটা ব্র্যান্ড,
তাই না? তো আমার কোনো একটা জিনিস আছে যেটা আমি বাইরে দেখাতে চাই, আমি তো সেই সময়টুকুই দেবো যেটা ভালো, অধিকাংশ সময়। কিছু কিছু মানুষ আছেন তারা দুটোই দেওয়ার চেষ্টা করেন, খারাপটাও দেন ভালোটাও দেন, কিন্তু অধিকাংশ মানুষ তাদের ভালো থাকা, তারা যে খুব ভালো আছেন, আমারই মতো আপনারই মতো, সেটাই বোঝাতে চাই যে দেখো আমি কিন্তু খুব ভালো আছি এবং তাতে কোনো অসুবিধে নেই। অসুবিধেটা শুধু এইটুকু জায়গায়, আমরা যেন এইটুকু না দেখি, আমরা যেন পুরো ছবিটা দেখতে পাই। একটু বৃহত্তর হ্যাঁ, পরিধিতে ভাবার জরুরি ঠিক। এক্ষেত্রে। পুরো জিনিসটাই হচ্ছে যে আমি নিজেকে চিনি কিনা, আমি অন্যদের চিনতে পারছি কিনা, চেষ্টা করছি কিনা, এবং আমি পরিস্থিতিটা বুঝতে পারছি কিনা, পুরো জিনিসটা কি হচ্ছে, এটা এইটুকুই। আমরা এই 3টে চেকবক্সকে আমরা কোনোভাবে পূরণ করে নিতে পারি, তাহলেই দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেকটা আমরা নিজেরা সামলে উঠতে পারবো। ঠিক। আর তারপর তো আছেই, তারপর প্রয়োজন হলে সাহায্যের দরকার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শ্রোতাদের আশা করি আমরা কিছুটা তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে পেরেছি যে একাকিত্ব সমস্যাজনক হয়ে ওঠার আগেই আমরা তাকে সামলে নিতে পারি। কিছু অভ্যেস, কিছু বদল, কিছু ভাবনার বদল, কিছু বোধ আর একটু তৈরি করা। বোধ যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে বা যে কোনো বয়সেই কিন্তু ধীরে ধীরে সেটা তৈরি হতে পারে। সেটা আমাদের নির্মাণের অংশ আসলে। ঠিক। আর দুটো কথা, একটা হলো যে যখন আমি এটা বুঝতে পারবো, আমার কাজ হওয়া উচিত যে আমি আরেকজনকে সেটা বোঝাই, যাতে আমরা একটা সুস্থ স্বাভাবিক সমাজ, যেটা আজকের দিনে খুব বেশি পরিমাণে দরকার, সেটা করব। আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকে জিনিসটা বোঝাবো, কেন আমাদেরই মতো তারা কিন্তু খুব একা, সেটাও আমাদের বোঝার খুব দরকার। এবং শ্রোতাদের জন্য একটা ছোট হোমওয়ার্ক দিতে পারা যায়, সেটা হচ্ছে যে যাদের আজকে মনে হচ্ছে যে আমি একা, বা যাদের আজকে মনে হচ্ছে যে আমি একাকিত্বটার সাথে লড়াই করতে চাই, তারা যদি আজকে একটা ছোট্ট যে কোনো যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম, এরকমই একটা ছোট্ট কাজ তারা নিজেরা করে নিলেন, যে আজ থেকে আমি জার্নাল লিখবো, বা আজ থেকে আমি এরকম একটা কিছু করব যেখানে আমি বলছি যে প্রত্যেক শুক্রবার আমি কারুকে একটা ফোন করব। এরকম কিছু একটা আজকে আপনারা, যেগুলোকে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ দেখি চ্যালেঞ্জ, ট্রেন্ডিং চ্যালেঞ্জ, সেরকম একটা চ্যালেঞ্জ নিন এবং আমাদেরকে জানান আপনাদের সেটা করে কেমন লাগলো। আমার মনে হয় সেটা খুব ভালো হবে সবার জন্য। বেশ, অনেক ধন্যবাদ দিদি আমাদের স্টুডিওয়ে আসার জন্য। আমাদের সঙ্গে ছিলেন মনস্তত্ত্ববিদ ঐন্দ্রিলা চট্টোপাধ্যায়। আজ আমাদের আলোচনার বিষয় ছিল একাকিত্ব। তবে সেটা যে সমস্যাই বা একাকিত্ব যে একেবারে একটা ভয়াবহ ব্যাপার, ভয়াবহ সমস্যা, তেমনটা নয়। এটা একটা অনুভূতি। একটু কিছু অভ্যেস বদল করলে, আর আমার মনে হয় চারপাশে আনন্দের অনেক খোরাক থাকে, যদি একটু খুঁজে নেওয়া যায় নিজের সঙ্গে ম্যাচ করিয়ে, তাহলে বোধহয় এটা এতটাও সমস্যাজনক হবে না। একদম। সেখানে অবসাদে পড়ার আগেই, কারণ একাকিত্ব হয়তো প্রথম ধাপ, অবসাদ ওই জন্যই একদমই। তো এটা একটা জার্নি, সেই জার্নিটা যেন খুব খারাপ জার্নি না হয়। আমাদের জীবনটা একটা খুব বড় জার্নি, যেটা আমাদেরকে একসাথে নিতে হবে, সবাই মিলে এগিয়ে আসতে হবে, যাতে অবসাদ বা এই জিনিসগুলো যেন আমাদের জীবনে আগেই আমরা আটকে নিতে পারি যতটা সম্ভব। তারপরে যা হবে, আমরা তো সবাই আছি, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ দিদি আমাদের স্টুডিওয়ে আসার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।